আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে ৩টা ডিম দিয়ে একটা ভ্যানিলা কেকের স্পঞ্জ বেস রেডি করে নিয়েছি। মাশাআল্লাহ, আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন কেকটা আমি ১০ ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। এটা কতটা সফট হয়েছে। আপনারা যদি সেম রেসিপি, সেম মেজারমেন্ট ফলো করে কেক বানান, ইনশাআল্লাহ আপনাদের কেকও অনেক বেশি সফট হবে। একদম আপনারা হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। এরকম একটা সফট বেস আপনারা রেডি করে নিতে পারবেন। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ৩টা ডিম নিয়ে নিয়েছি। আমি বেশিরভাগ সময় দেখা যায় ডিমের কুসুম সহই ডিমটাকে বিট করে থাকি। ডিমের কুসুম আলাদা করাটা একটু ঝামেলার। দেখা যায় অনেক সময় ডিমের কুসুম ভেঙে যায়। তো সেজন্য আমি এভাবেই করে থাকি। তো আপনার হাতে যদি সময় থাকে আপনারা চাইলে আলাদা করেও করতে পারেন। সেই ক্ষেত্রে সাদা অংশগুলোকে অল্প অল্প করে বিট করবেন এবং একটু একটু করে চিনি দিয়ে বিট করতে হবে। কুসুমগুলো যখন একদম পুরোপুরি ফোম হয়ে যাবে সাদা অংশ, এরপরেই দিবেন। যেহেতু আমি একসাথে বিট করছি, এজন্য আমি বিটারের স্পিড একদম হাইতে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিমের ফোমটা করে নিব। তো আমার ডিমের ফোমটা হতে ৩ থেকে ৩.৫ মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের বিটারের উপর ডিপেন্ড করবে ডিমের ফোম হতে কতক্ষণ সময় লাগতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আজকের ভিডিওটা খুব বেশি একটা ফাস্ট করিনি। একদম যেমনই আছে তেমনভাবেই দেখানোর ট্রাই করেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এই যে এভাবে আশেপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ফোম করে নেবেন। তো আজকে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম। ফোমটা বিট করতে করতে আমি যে চিনি দেইনি এটা আমি ভুলেই গিয়েছি। অথচ আমি কিন্তু অনেক বছর থেকেই কেক বানাই। তো এরকম মাঝে মাঝে বড় বড় কয়েকটা ভুল আসলে আমাদের হয়েই যায়। তো প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তো যখন আমি ময়দা দিচ্ছিলাম পাশে খেয়াল করলাম যে কী ব্যাপার, আমি এখনও চিনি দেইনি কেন। ঠিক তখনই আমি চিনিটা অ্যাড করে দেই। তো এই যে আমার মোটামুটি এখানে ফোমটা হয়ে এসেছে। তো এটা আসলে পারফেক্টলি হয়েছে কিনা, আপনারা যারা নতুন নতুন কেক বেক করছেন প্রথম হয়তোবা আপনারা বুঝতে পারবেন না যে চিনিটা গলেছে কিনা। তো এই জন্য আপনার হাতটা ক্লিন করে একটা আঙ্গুল দিয়ে অবশ্যই চেক করে নেবেন যে নিচে কোনো চিনির দানা অবশিষ্ট আছে কিনা। চিনির কোনো দানা অবশিষ্ট না থাকলে ঠিক তখনই চকলেট ইমালশনটা বা ভ্যানিলা বা অন্য যে ফ্লেভারের কেক বানান না কেন সেই ইমালশন বা এসেন্সটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু প্রথমেই চিনি ছাড়া এটাকে বিট করে নিয়েছিলাম, আমার একদমই মনে ছিল না যে আমি চিনি দেইনি। তো আমার ফোমটা এখানে হয়ে এসেছে, তখনও কিন্তু আমি চিনি দেইনি, আমার মনে ছিল না। তো আমি আগেই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেই। তো পরে আমি কিছুক্ষণ পরে আমি খেয়াল করি যে আসলে আমি চিনি এখানে অ্যাডই করিনি। তো পরে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি প্রায় ১.৫ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। যেহেতু এখানে ৩টা ডিম রয়েছে, ২টা ডিমের জন্য আমি সবসময় ১ চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করি। যেহেতু এখানে ৩টা ডিম রয়েছে সেজন্য ১.৫ চা চামচের মতো দিয়েছি। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আয় হায়, আমি তো চিনি অ্যাড করিনি। পরে আমি চিনিটা দিয়ে দিচ্ছিলাম। তো চিনি দিয়ে দেওয়ার পরেও প্রায় ১ থেকে ১.৫ মিনিট আমি এটাকে বিট করে নেই যতক্ষণ না চিনিটা গলে যায়। তো আলহামদুলিল্লাহ এটাতে কিন্তু খুব বেশি একটা প্রবলেম হয়নি পরে চিনি অ্যাড করাতে। তবে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। সবসময় যে প্রবলেম হবে না এমন কোনো কথা নেই। দেখা যায় অনেক সময় চিনি পরে দেওয়ার কারণেও অনেক সময় দেখা যায় ডিমের ফোমটা ওভারবিট হয়ে যাওয়ার কারণে ডিমের ফোমটা নিচে নেমে যায় বা ডিমের ফোম অনেক বেশি কমে যায়, তখন আপনার কেকটা কিন্তু পারফেক্টলি ফুলবে না। তো এই তো আমার চিনি দেওয়া হয়ে গেলে আমি এটাকে ১ থেকে ১.৫ মিনিট বিট করার পরে হাত দিয়ে চেক করে নিব যে চিনিটা গলেছে কিনা। যখন চিনিটা গলে যাবে তখন আমি সবগুলো শুকনো উপকরণ একটা চালনির সাহায্যে চেলে নিব। তো এখানে আমি আজকে শুকনো উপকরণ ব্যবহার করব 1/2 কাপ এবং 1/4 কাপ। ৩টা ডিমের জন্য 1/2 কাপ এবং 1/4 কাপ যথেষ্ট। তো এই যে আমি এখন আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমার ডিমের ফোম সবসময় চেক করে থাকি। হাতের একটা আঙ্গুলকে অবশ্যই পরিষ্কার করে নেবেন, তারপর আঙ্গুল দিয়ে চেক করে নেবেন যে নিচে কোনো চিনির অবশিষ্ট দানা আছে কি না। তো যখন আমি বুঝতে পেরেছি যে আমার কোনো চিনির অবশিষ্ট দানা নেই, ঠিক তখন আমি বিটারটাকে সরিয়ে রাখছি। তো এখন আমি একটা চালনি নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো শুকনো উপকরণ এখানে চেলে নিব। তো এখানে ১ কাপ এবং 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। উপরে নিয়েছি খুব সামান্য বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো আমি একে একে চেলে দিব। এছাড়া আমি এখানে নিয়েছি ১ চা চামচ থেকে কিছুটা বেশি বেকিং পাউডার। এরপর নিয়েছি 1/2 চা চামচ থেকেও কম লবণ। তো এই সবগুলো শুকনো উপকরণ আমি কিন্তু ২ থেকে ৩ বারে চেলে দিব। একবারে কখনোই দিবেন না, তাহলে এখানে ভেতরে লাম্পস থেকে যাবে। তখন কেকটা ভালোভাবে ফুলবে না এবং ফোলার পরেও দেখবেন
কেক বেক হওয়ার পরে এটার ভেতরে ময়দাটা দানা দানা বেঁধে আছে। তো এই যে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা কমে যাবে এবং কেকটাও ভালো লাগবে না। তো এই যে দেখেন এখানে বেকিং পাউডারের যে দানা ছিল ওটা আমি ভেঙে দিচ্ছি। তো এছাড়া সুজির মতো যে অংশটা ছিল ওটা আমি ফেলে দিব। তো এটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফোল্ডিং মেথডে খুবই আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো স্পঞ্জ কেকের ক্ষেত্রে দেখা যায় তেল কিন্তু ব্যবহার করতে হয় না, তারপরও অনেকে ময়েস্ট হওয়ার জন্য তেলটা ব্যবহার করে থাকেন। স্পঞ্জ কেকে যেহেতু সুগার সিরাপ ব্যবহার করা হয়, তেল না দিলেও খুব বেশি একটা প্রবলেম হয় না। তা আপনারা চাইলে এখানে তেলটা ব্যবহার করতে পারেন যদি বাসায় খাওয়ার জন্য বানান। তো আমি আমার কেকটা যেহেতু সেলের কেক আর স্পঞ্জ কেক হবে, সেজন্য আমি এখানে তেল ব্যবহার করিনি। এখানে আমি 10 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি। তেল বা বাটার ব্রাশ করা ছাড়া আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, তবে তেলটা ব্যবহার করা এখানে এসেনশিয়াল না, তো এই জন্য আমি এখানে তেল ব্যবহার করিনি। তো আমি পুরোটা ব্যাটার একটু উপর থেকে ঢেলে দিচ্ছি, যাতে করে ভেতরে যদিও কোনো লাম্পস থেকে থাকে তাহলে এটা ভেঙে যাবে। তো আমি এটাকে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে কেকের ব্যাটারটা স্প্রেড হয়ে যায়। এখানে চুলায় একটা হাঁড়িতে একটু লবণ দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি একদম হাইতে রেখে। যখন আমি কেকটা দিয়ে দিব, এরপর চুলার আঁচটা আমি একদম লোতে করে দিব, মিডিয়াম টু লো। আবার খুব বেশি লো করবেন না, যাতে করে কেকটা চুপসে যাবে। মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে অপেক্ষা করব প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। 30 থেকে 35 মিনিটের মধ্যেই আমার কেকটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই তো দেখেন আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারাও সেম রেসিপি সেম মেজারমেন্ট ফলো করে কেক বানাবেন, ইনশাল্লাহ আপনাদের কেকও অনেক বেশি পারফেক্ট হবে। আপনারা কখনোই গরম গরম কেকটাকে আনমোল্ড করবেন না। কেকটা যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কেকটাকে আনমোল্ড করে নেবেন। গরম অবস্থায় কেকটাকে কোনো একটা ফুড র্যাপ অথবা কোনো কিছু দিয়ে, যেটাতে বাতাস ভেতরে ঢুকতে না পারে, এরকম কিছু দিয়ে ঢেকে দিবেন, যাতে করে কেকটা ড্রাই হয়ে যাওয়ার চান্সেস থাকবে না। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ আমার কেকটা কতটা সফট হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।